ওয়ান নাইট স্ট্যান্ড, ওয়ান নাইট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হ্যাঁ, how would you treat it? Would you forgive and forget and go ahead? I think it's a deal breaker for me because আমার পার্সোনালি মনে হয় যখন মানে কিছু তো ওরকম অ্যাক্সিডেন্টলি হয়ে যায় না, এভরিথিং ইজ অ্যাবাউট আ চয়েস। ইটস আ চয়েস, মানে you made a choice. দুটো মানুষ যদি নিজের মাঝখানে এই চয়েসটা বানায় যে হ্যাঁ we are okay with this kind of a relationship, then that's fine. But for me it's a Like deal. you are in a relationship, like you are over a relationship, what is your status now? I'm very much in love right now, Oh, lovely. and touch wood অনেক কিছু বছর ধরে চলছে আর হোপফুলি এখন জীবন ভর এই প্রেমটাই থাকবে। না, আমার কোনো রিলেশনশিপ নেই আর আমি এখন পুরোপুরি अगेन ওই ক্যারিয়ার যেটা তোমাকে না আমার সত্যি you I'm joking, guys. I'm joking. I just want to create controversy. The first thing that you carry from the previous relationship is fear. সেই ভয়টা তোমার ভেতর রয়ে যায় যে ওইটা আবার হলে এটা কি ছেলেদেরও হয়? সবার হয়। ভয়টা রয়েছে। আমাদের তো হয়, but ছেলেদের হয় যেটা ছেলেদেরও হয়। হ্যাঁ। ছেলেদেরও হয়। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইনডালজ পডকাস্টে। এবং আজকে আমাদের সঙ্গে একজন নয়, দুজন অতিথি রয়েছেন এবং একজন তাদের মধ্যে ডেবিউ করতে চলেছে বাংলা সিনেমায়, আর আরেকজন খুবই প্রতিষ্ঠিত নাম বলিউডে এবং বাংলা সিরিজেও তাকে সম্প্রতি দেখা গিয়েছিল একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রতে, যেখানে সমস্ত অনসাম স্টারের মাঝেও সে নজর কেড়েছিল তার অভিনয়ের প্রতিভার দ্বারা। আমরা আজকে আমাদের এখানে স্বাগত করব হিয়া চ্যাটার্জি এবং ঋত্বিক ভৌমিককে। থ্যাংক ইউ। এতক্ষণে নিশ্চয়ই ইনস্টাগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচার মাধ্যমে আপনারা ওদের বিভিন্ন রিল দেখে নিয়েছেন, তাদের নতুন ছবি মন মানে না। এবং আমি তো যখনই এখন ইনস্টাগ্রাম খুলছি খালি তোমাদের দেখছি এবং তোমাদের মিষ্টি মিষ্টি রিল দেখছি। সম্প্রতি দেখলাম মিছিলেও প্রেম হোক, বিউটিফুল কনসেপ্ট। এবং আমরা সবার আগেই আমাদের ছোট্ট হিয়াকে, সরি ছোট্ট বলার জন্য তোকে, প্লিজ, বাট আমরা হিয়াকে আমরা একটা প্রশ্ন করবো যে হিয়া, এটা তোমার ডেবিউ, হ্যাঁ, কতটা এক্সাইটেড, কতটা ভয় এবং কতটা টেনশন লাগে? তুমি আমাকে চেনো তো আমার ভয়টা বেশি হয়, তো আমার ভয়টা এখন অনেকটাই সময় আমার নিয়ে নিচ্ছে, কিন্তু তার মাঝখানে ঋত্বিকের সাথে টাইম স্পেন্ড করে, রাহুলদার সাথে টাইম স্পেন্ড করে ওই মুহূর্তগুলো আমার ওই এক্সাইটমেন্টটাকে, হ্যাঁ ওই মুহূর্তগুলো আমাকে মানে এক্সাইটমেন্টটাকে জাগিয়ে রাখছে। তো বেশিটা মানে ভয় বলতে পারো, কিন্তু এক্সাইটমেন্ট গুলোকে আমি ধরে রাখতে চাই। হ্যাঁ, ঋত্বিক তোমার কাছে আসছি। হিয়ার তোমার সাথে প্রথম ছবি, তোমার কিন্তু বাংলা সিনেমা এর আগে একটা তুমি করেছিলে, ওটা অ্যাকচুয়ালি ছবিটার নাম হচ্ছে ধূসর, এবং ওটা সজল বারুইয়ের লাইফে ফিকশনাল একটা ভার্সন ছিল। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে তোমার একদম প্রপার থিয়েট্রিক্যাল ডেবিউ ইন বেঙ্গলি সিনেমা। অ্যাবসলিউট। হাউ এক্সাইটেড ডাজ দ্যাট মেক ইউ? কতটা এক্সাইটেড লাগে? ভেরি ভেরি এক্সাইটেড, কেন কি আমার নিজেরও স্বপ্ন আর আমার মা বাবারও স্বপ্ন ছিল যে আমি বাংলা ছবি করব। তো আমার মনে হচ্ছে যে আমি ফাইনালি আমার মা বাবার স্বপ্ন একরকমের পুরো করছি। তো আই এম ভেরি এক্সাইটেড। তুমি তো অ্যাকচুয়ালি বম্বেতে বর্ন অ্যান্ড ব্রট আপ, বম্বের ছেলে, বম্বেতেই তোমার ডেবিউ। এখানে এসে কাজ করতে গিয়ে কতটা ডিফারেন্স দেখেছো, নাকি ডিফারেন্স কিছু নেই? অনেস্টলি কাজ তো দু জায়গায় একই, মানে যেভাবে ওখানে ছবি বানানো হয় সেভাবে এখানেও ছবি বানানো হয়, কিন্তু যদি সত্যিকারের বসে অনেকক্ষণ ধরে ভাবি তো বেশি ডিফারেন্স তাও খুঁজে পাবো না। আমি খালি এটুকুই ডিফারেন্স পাবো যে যেমনি স্টোরি টেলিং একটু আলাদা, কেন কি আমার মনে হয় যে বাংলা ছবি এখনো অনেকই কালচারালি রুটেড, এখনো বাংলার মাটির কথা বলছে। যেমনি আমরা এই মন মানে না করেছি, ইটস আ ফ্রেশ ভয়েস, ফ্রেশ প্যালেট, ইয়াং জেনারেশনের গল্প, কিন্তু গল্পটা তাও অনেকটা আমাদের কালচার নিয়ে রুটেড। দুর্গাপুজোর কথা হচ্ছে, যেভাবে প্রেম বাঙালিরা করে বা কলকাতায় হয় তার ব্যাপারে কথা হচ্ছে, আমাদের বিয়ে কি করে হয় কথা হচ্ছে, আমাদের মা বাবার সাথে রিলেশনশিপ কি করে হয় সেই নিয়ে কথা হচ্ছে এর মধ্যে। তো আমরা অনেকেই কালচারালি রুটেড, যেটা হিন্দি সিনেমাতে আমার অ্যাজ অ্যান অডিয়েন্স একটু কম মনে হয় আজকাল। তাও উই আর কামিং ব্যাক টু দ্য গ্রুভ ওয়েন উই আর টকিং, আমরা মাটির গল্প বলছি। আর দ্য আদার ডিফারেন্স আই উড সে দ্যাট কি যত লোকে সিনেমা দেখতে আসবে তত টিকিট কাটা হবে, যত টিকিট থেকে পয়সা আমরা কামাবো তত বাজেট বড় হবে। তো অফকোর্স হিন্দি সিনেমার বাজেট আর স্কেল অনেকটা ডিফারেন্ট হয় বাংলা সিনেমার থেকে। তাও আই হ্যাভ টু গিভ ইট আ হ্যাটস অফ টু স্টুডিও ব্লটিং পেপার অ্যান্ড রাহুল দা অ্যান্ড মধুরা, নিলায়ন দা, অয়ন, অরিত্র, এভরিবডি হুজ মেড দিস ফিল্ম
because I know, we all know that we were really constricted financially and as a budget, but yet we've made a film. মানে আজকে যদি আমি বম্বেতে বসি কোনো প্রডিউসার বা ডিরেক্টরকে ছবির টিজার দেখাই বা গান শোনাই বা ভিডিওগুলো দেখাই, ওরা বিশ্বাসই করতে পারবে না যে এই বাজেটে এই সিনেমা বানানো যায়। আর এর মতন স্কেল, মন মানে না যেমনি দেখতে হয়েছে, যা স্কেল আছে, যত লোকেশনস, উই আর ইন at least 8 to 10 লোকেশনস। আউটডোর করেছি আমরা, কলকাতায় শুট করেছি, কালিম্পং এ শুট করেছি, লাভাতে শুট করেছি, এতগুলো অ্যাক্টর, এত বড় অনসম্বল, উই আর ওয়ারিং ডিজাইনার ক্লোথস, এই সব কিছু একটা স্ট্রিং বাজেটের মধ্যে করা। ইটস হ্যাটস অফ রাহুল দা, অয়ন ওরেথ্রো, হ্যাটস অফ, অ্যান্ড মধুরাদি অ্যান্ড নীলায়ন টু মেক ইট ভিজুয়ালি অ্যান্ড সনিকলি জাস্ট স্কেল আপ 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 আপ। হ্যাটস অফ, আই এম ভেরি ইমপ্রেসড। তোমাদেরকে আমি একটা কমন প্রশ্ন করব, যেটা সবাই হয়তো করবে, যে এই সিনেমাটিতে কি ব্যাপারটা তোমাদের আকৃষ্ট করেছে এবং এটা কতটা ডিফারেন্ট অ্যাজ আ লাভ স্টোরি, এবং তোমাদের ক্যারেক্টার গুলো কিরকম? তো আমার ছোটবেলা থেকে আই এম আ ভেরি রোম্যান্টিক পার্সন, তো আমার লাভ স্টোরির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। কিন্তু এই ছবিটা যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে যে এটা জেনজি লাভ স্টোরি উইথ আ 90s টুইস্ট বলবো নাকি 90s লাভ স্টোরি উইথ আ জেনজি টুইস্ট বলবো, মানে ওই যে দুটো জেনারেশনের রোম্যান্সের আইডিয়াটা এক জায়গায় মিশে একটা সুন্দর অ্যামালগামেশন হচ্ছে, সেইটা আমাকে ভীষণ আকর্ষিত করেছিল। মানে ছোটবেলা থেকে যেই লার্জার দেন লাইফ রোম্যান্সটা দেখে বড় হয়েছে, আমি তো ওই জেনারেশনে যেখানে সোশ্যাল মিডিয়া আছে, তো ওই চিঠি লেখা আর হয় না, বা কারোর জন্য কোথাও একটা ওয়েট করার হয় না, কারণ সবাই জানে কে কোথায় কি করছে। তো ওই সবকিছু মিলিয়ে একটা জেনজি দের মধ্যে ওই লার্জার দেন লাইফ ভালোবাসাটা, ওইটা আমাকে আই থিঙ্ক সব থেকে বেশি ইন্টারেস্ট লাগিয়েছিল। আর লাভ স্টোরি আর রাহুল দা ওয়াজ দ্য সেলিং পয়েন্ট, মানে রাহুল দার ছবি মানে আমায় করতেই হবে। তোমার চরিত্রটা কিরকম ছিল? আমার চরিত্র হচ্ছে একটা জেনজি গার্ল, যে অনেকটা আমার মতোই, মানে ফিগারিং হার ওয়ে থ্রু লাইফ। অনেক কিছু এখন ও বোঝার চেষ্টা করছে, ও নিজের রিলেশনশিপস, লাইফ, ও কি করতে চায়, অনেক কিছু ফিগার আউট করছে। তো ওই কনফিউশন দিয়ে একটা ক্রেভিং ক্ল্যারিটি দিয়ে, ভালোবাসি না ভালোবাসি না, অনেক জায়গায় কনফিউশনটাকে ম্যানুভার করার ওই জার্নিটা আছে এই স্টোরিতে আমার ক্যারেক্টার, যার নাম বিদিশার। তো সেইটা আই থিঙ্ক ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ কি এত রিয়েল ক্যারেক্টারটা যে আই থিঙ্ক এভরি জেনজি মেয়ে ওর সাথে রিলেট করতে পারে। ঋতিক, তোমার ক্যারেক্টারটা কি ওর থেকে অনেকটা বড় না সেম জেনজি? না না, আমরা ক্লাসমেটস, আমরা ক্লাসমেটস। মাই গড, ওকে, সো ইউ মিট ইন কলেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকে বেশি আমরা বলবো আমি না। বলবো না। আমি ওর এর থেকে বেশি ডেলভ করতে চাই না। আমি একটা কথা বলতে চাই, তোমার প্রসঙ্গটা থেকেই আমি হ্যাঁ। কথাটা তুলছি। এই যে বললে যে ভীষণ অ্যাজ আ জেনজি এটা তোমরা খুব মিস করো, যে লার্জার দ্যান লাইফ একটা রোম্যান্স, চিঠি লেখা। হ্যাঁ। চিঠি লেখা কতটা মিস করেছো? আমি হ্যাঁ, চিঠি দুজনেই। লেখাটা সত্যি, মানে আমি এখনো ওরকম আছি যে একটা হ্যান্ডমেড লেটার লিখতে খুব ভালো লাগে, কিন্তু ওই কাউকে পোস্ট করে পাঠাবো, দিয়ে ওয়েট করব, এখন তো গিয়ে দিয়ে দিলাম, এই নে তো। পোস্ট অফিস কিন্তু খোলা আছে, করেছো কি? না, আমি ছোটবেলায় করেছি, অফ কোর্স, আমার- এখন আর করা হয় না। আমার একদম হয় কিন্তু করেছো না? হ্যাঁ হ্যাঁ কবার হ্যাঁ, of করেছো? course। মানে লাভ লেটার তো লিখিনি, কিন্তু দাদু দিদাকে চিঠি লিখতাম আমরা। দাদু লেটারে কথা লাভ বলছি। লেটার তো মানে আমি কোনোদিন করিনি যে অন্য শহরে কেউ আছে, মানে লং ডিস্টেন্স অতটা আমি কোনোদিন চিঠি করিনি। দিয়েছো? চিঠি দিয়েছি, অফকোর্স, বিনা পোস্ট চিঠি করে, দিতে হাতে খুব হাত ভালো দিয়েছি, লাগে। বা তুমি টেবিলে দিয়েছো ছেড়ে দিদা? পালিয়ে গেছি। কিন্তু পোস্ট করিনি। হ্যাঁ, পোস্ট ওটাই, মানে আমি হ্যাঁ। সবসময় কোনো স্পেশাল ওকেশন বা কিছু আমার চিঠি লিখে দিতে খুব ভালো। বাহ বাহ, এটা তো একটা দারুণ দিক জানলাম হ্যাঁ। জেনজিদের। এবং আমাকে একটা কথা বলো, জেনজিদের কাছে লাভের ডেফিনেশনটা কি এবং কতটা আলাদা মিলেনিয়ালের থেকে? তুমি মিলেনিয়াল, আমি মিলেনিয়াল, ও জেনজি, কারেক্ট। তোমাদের পারসেপশনটা কতটা ডিফারেন্ট অ্যাবাউট লাভ? এবং শুটিং করতে গিয়ে দুজনে নিশ্চয়ই ডিসকাস করেছো Of অ্যাবাউট course, লাভ yeah, এন্ড হাউ yeah. ইউ পারসিভ ইট। হ্যাঁ, কতটা ডিফারেন্স পেয়েছো দুজনের You go চিন্তাধারার first. মধ্যে? লেটস সি হিয়ার দ্য মিলেনিয়াল পয়েন্ট অফ ভিউ। আমাদের দুজনের পয়েন্ট অফ ভিউ আমরা নিজের থেকে বলবো, কিন্তু হ্যাঁ। তার আগে আমি এটা বলে দিই যে আমি রিয়েলাইজ করেছি যে আমরা একসাথে যখন ডিসকাস করতাম, সিন নিয়েও ডিসকাস করতাম, বা নিজেদের লাইফ নিয়ে Life ডিসকাস নিয়ে। করতাম, তারপরে সেটার একটা কোরিলেশন বানিয়ে আমরা পারফর্ম করতাম, তখন আমি একটা জিনিস তো ডেফিনেটলি বুঝে গেছি যে আমি যদি একটা 60 বছরের মানুষের সাথে কথা বলি, একটা 40 বছরের মানুষের সাথে কথা বলি, একজন 30-এর মানুষের সাথে কথা বলি, বা একজন 20s-এর মানুষের সাথে কথা বলি, ভালোবাসার ডেফিনেশনটা সেমই রয়েছে। এক্স্যাক্টলি। সে তখন
তখন থেকে নিয়ে আজ পর্যন্ত ভালোবাসাতে আমরা কি চাই বা কি ফিল করি বা কিভাবে নার্ভাসনেস হয় বা পেটে কি করে গুড়গুড় হয় সেই জিনিসগুলো একেবারে অমনি রয়েছে। খালি কমিউনিকেশন করাটা এই জেনারেশন জন্য অনেক ইজি হয়ে গেছে। কমিউনিকেশন আগে আমরা করতে পারতাম না অত ইজিলি, অ্যান্ড টেকনোলজির জন্য একটু 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 কিছু জিনিস চেঞ্জ হয়েছে, কিন্তু ফিলিংটা তো ওইটাই রয়েছে যেটা আগেও ছিল। দ্যাট ইজ হোয়াট উই রিয়েলাইজ। এই ছবিটা করতে করতে যিনি মন মানাতে যে গল্পটা, সেই গল্পটার মধ্যেও আমরা রিয়েলাইজ করেছি যে ভালোবাসার তো প্রত্যেক জেনারেশনে একই রকম চলে আসছে, খালি আমরা স্টোরিটা একটু আলাদাভাবে বলতে পারছি কেন কি আজকালের সার্কামস্ট্যান্সেস যেটা, কনভিনিয়েন্স যেটা, কমিউনিকেশন যেটা, সেই কমিউনিকেশন আর কনভিনিয়েন্সের মধ্যে আমরা ভালোবাসাটাকে কি করে এক্সপ্রেস করতে পারি বা করতে পারি না, কোথায় আটকে যায়, সেই জিনিসটা নিয়ে আমরা গল্প বানিয়েছি। কিন্তু যেটা যেটা ফিলিং, যেটা এক্সপ্রেশন, সেটা তো আজ পর্যন্ত সেমই রয়েছে। একটা কথা আমাকে বলো, উইথ টেকনোলজিক্যাল প্রগ্রেস, প্রযুক্তির এই যে ডেভেলপমেন্টের সঙ্গে এবং সময়ের অভাবের জন্য এবং এর সঙ্গে সঙ্গে একটা ইকোনমিক চেঞ্জের জন্য তো আমাদের জীবনধারাতেও একটা চেঞ্জ এসেছে, তার সঙ্গে পার্সোনাল ব্যক্তিগত অ্যাম্বিশন এবং নিজেদের কেরিয়ার পারসুট সব মিলিয়ে কি কোথাও লাভ হ্যাজ টেকেন আ ব্যাক সিট? এবং এটা কি প্রভাব ফেলে ভালোবাসার উপর? শর্ট লিভড হয় সেজন্য, এটা কি কখনো ভেবে দেখেছো? আমার শর্ট লিভড কিনা জানি না, কিন্তু একটা আমার যেটা মনে হয় যে যখন সোশ্যাল মিডিয়া দেখে দেখে যে একটা লিস্ট অফ থিংস করতে হয় যে এইগুলো এগুলো 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 করবো, লাভ ইজ গোয়িং টু বি একটু পরে, আগে আমার ক্যারিয়ারে এটা করতে হবে ওটা করতে হবে। কিন্তু আমার মনে হয় when the right person walks in না, তুমি যতই নিজেকে বলো যে আমি এখন প্রেমে পড়বো না বা আমি এখন ভালোবাসবো না, আমার এখন ক্যারিয়ার বানাতে হবে বা আমার এই এই প্রায়োরিটি আছে, হয়ে যায়। মানে খুব আমরা খুব চেষ্টা করি, সেটা আমারও আছে, আমার বন্ধুদের মধ্যে আমি দেখেছি, আমাদের পার্টিকুলার জেনারেশনে আমি বলতে পারি আমরা খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড, এই সময় আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, আমরা ক্যারিয়ারে ফোকাস করতে চাই, তো একটা ওই দিকে ফোকাস আছে। কিন্তু যখন ওই মানুষটা ঢোকে, আমরা যতই নিজেদেরকে বলি না না আমি পড়বো না, আমার প্রেম হবে না, ওটা হয়েই যায়। কিন্তু হয়ে গেলে সেটার কি ট্যাকলিংটা, আজকে তোমার বাবা মা যেভাবে সেটাকে ট্যাকেল করেছে সেইভাবে তো তুমি ট্যাকেল করছো না, কতটা ইমোশনাল আর কতটা প্র্যাকটিক্যালিটির একটা ব্যালেন্স হয়েছে এবং প্র্যাকটিক্যালিটি অনেক সময় উইন করেছে। তোমরা এগ্রি করবে যে এইখানে লাভটা ইভলভ হয়েছে অনেকটা? আমার মনে হয় ভালোবাসা ইন ইটসেলফই অনেক প্র্যাকটিক্যাল একটা ইমোশন। হ্যাঁ, ওটার সাথে যেগুলো আসে, যেভাবে থটস বা আমাদের এক্সপ্রেশন বা ফিলিংস গুলো হয়, সেটা আমাদের মনে হয় অনেকই কমপ্লেক্স বা কমপ্লিকেটেড। কেন কি আমরা ইন জেনারেল চাই যে আমরা একটু কমফর্টে থাকি, আমার একটু কমফর্ট থেকে লেফট রাইট একটু হয়ে গেলে আমরা ওটাকে কমপ্লেক্সিটি বা কমপ্লিকেশন ভাবতে লাগি। কিন্তু ভালোবাসার মেন পয়েন্টই হচ্ছে যে তুমি কমফর্ট থেকে বেরোতে পারো কিনা। যেমনি আমি একটা সিনেমার মধ্যে কাজ করব, সেই সিনেমাটা যদি আমি কমফর্টেবলি করে ফেলি, তো আমার মনে হবে যে আমি পুরো এফোর্ট দিতে পারিনি। দেয়ার হ্যাজ টু বি সামথিং দ্যাট মেক্স মি ফিল লাইক ওকে আই হ্যাভ ওভারকাম আ প্রবলেম। সেটা আমার ভালোবাসা সিনেমার সাথে, সেই ভালোবাসার মধ্যে ওই একটা জিনিস তো থাকে যার মধ্যে তোমার মনে হয় কি ওকে ইটস মেকিং মি আনকমফর্টেবল, বাট হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম অ্যান্ড মুভ ফরওয়ার্ড। কেন কি যদি তুমি কেন কি জীবনে প্রবলেমস তো আসতেই থাকবে, দের ইজ নো লাইফ উইদাউট প্রবলেমস। তো তোমার জীবনে যখন প্রবলেম আসে আর সেই প্রবলেমে তুমি যদি এফোর্ট দিয়ে সলিউশন বের করতে পারো, দেন ইউ ফিল লাইক ইউ অ্যাচিভড সামথিং। অ্যান্ড ভালোবাসা টেস্টস ইউ ইন দ্যাট ওয়ে, ইট পুশেস ইউ অ্যান্ড টেস্টস ইউ টু সি দ্যাট আর ইউ দ্য পার্সন that belongs to love, that deserves love, and that can provide solutions to problems. আর সেই হিসাবে সেই ভালোবাসা কারোর সাথে হতে পারে, সে মানুষের সাথে হতে পারে, কাজের সাথে হতে পারে, it's all sorts of love. তো I really feel like it really pushes you out of your comfort zone. আর প্রত্যেক জেনারেশনের নিজের প্রবলেম কমপ্লিকেশন তো থাকতোই, যেমনি আগে কমিউনিকেশন প্রবলেম থাকতো বা কালচারাল প্রবলেম থাকতো বা ফ্যামিলির প্রবলেম থাকতো বা স্কারসিটির প্রবলেম থাকতো, যে আমি যেখানে থাকি সেখানে তো একটাই মেয়ে আছে আমার বয়সে, তো আর কি করতে পারি। এখন তো আমরা ফোন খুলে রাইট সোয়াইপ করতে করতে 10 জন 15 জন 20 জনকে এমনি। এই রাইট সোয়াইপের যুগে লাভ কতটা ডাইসি হয়ে গেছে বা ইজি হয়ে গেছে কি মনে করো? যে টিন্ডার, বাম্বল বা এই ধরনের সোশ্যাল অ্যাপস কতটা ইজি করে দিয়েছে না আরো ডিফিকাল্ট করে দিয়েছে মনের মানুষ পাওয়াটা? আমি পার্সোনালি একটুখানি ওল্ড স্কুলই বলতে পারো ওইদিকে, সো আই হ্যাভ নেভার ট্রাইড দি অ্যাপস, বাট আমার বন্ধুদের থেকে শুনেছি যে অনেক সময় এটা হয় যে এমন একটা পরিস্থিতি হয় যে তুমি সেমই হয়তো কলেজে যাচ্ছ, সেখানে তো সবাইকে চেনোই,
কারোর সাথে কানেক্টটা হচ্ছে না। এবার বাইরে তুমি টিউশনে যাচ্ছ, ওখানেও একই সেট অফ পিপল, পাড়াতে একই সেট অফ পিপল, তো অনেক বছর ধরে তুমি সেম সার্কেলেই ঘুরে বেড়াচ্ছ। তো তখন আই গেস মাঝে মাঝে ওই রাইট সোয়াইপ লেফট সোয়াইপ করে অনেক কানেকশনও ফর্ম হয়ে যায়। মানে আমার এরকমও হয়েছে যে আমি শুনেছি আমার বন্ধুদের থেকে যে ওদের রিলেশনশিপ হয়তো হয়নি, কিন্তু খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। আর কেউ ব্যাঙ্গালোরে, কেউ বম্বেতে, কেউ হায়দ্রাবাদে। সো আই থিঙ্ক ইটস গ্রেট টু ফাইন্ড পিপল অ্যান্ড কানেকশন সব জায়গায়, বাট ভালোবাসাও অনেকে খুঁজে পায় তার মধ্যে থেকে। কারণ স্ট্যাগনেন্সিটার থেকে হয়তো একটুখানি হেল্প করে যখন তোমার আশেপাশে কোনো আর চয়েস নেই, যে তুমি আর কাউকে মিট করছো না, হচ্ছে না ওই মোমেন্টটা যে শি ওয়াকড ইন অর হি ওয়াকড ইন, এন্ড ওই ব্যাপারটা হচ্ছে না, তখন আই থিঙ্ক কানেকশন ডেভেলপ করতে হেল্প করে, ইন মাই ওপিনিয়ন। রাইট, তোমরা দুজনেই কি ইউ হ্যাড প্রিভিয়াস রিলেশনশিপস, নাকি ইউ আর ইন আ রিলেশনশিপ, নাকি ইউ আর ওভার আ রিলেশনশিপ? হোয়াট ইজ ইউর স্টেটাস নাও? I'm very much in love right now, Oh, lovely. and touchwood অনেক কিছু বছর ধরে চলছে, আর হোপফুলি এখন জীবনভর এই প্রেমটাই থাকবে। Oh, that's so sweet. I don't want to ask name and embarrass you. I Is she can't. from the industry or? She's from the industry, এই জন্য আমি নামটা নেব না, কেন কি if she was here then I would be more comfortable in So sharing I it. just want to know, without naming or embarrassing or making you blush further. So Ritik already খুব ও ব্লাশ করে লাল হয়ে So, গেছে। যেহেতু সে ইন্ডাস্ট্রিরই একজন মানুষ, কতটা ডিফিকাল্ট রিলেশনশিপটাকে, ক বছর তোমাদের হলো? এই 3 বছর হতে চললো। 3 বছর, হিউজ টাইম গিভেন দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, Yeah. টাচউড। Yeah. বাট কতটা ডিফিকাল্ট এটা ন্যাভিগেট করা? আমি ইন্ডাস্ট্রির মধ্যে মানে বম্বে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করা শুরু করেছিলাম যখন আমি 21 বছরে ছিলাম। অ্যাজ এন এডি আমি কাজ করেছি, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার কাজ করেছি। তারপর অ্যাজ এন অ্যাক্টর অলসো আই স্টার্টেড এট 23-24. Bandish Bandits happened when I was 26. কেন কি আমরা এত বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকি না, 24/7 কাজ করতে থাকি, তো সেই সময় আমরা বাইরে প্রসপেক্ট খোঁজার চান্সই পাই না। তো যেখানেও আমরা প্রেমে পড়ি সেটা ইন্ডাস্ট্রির ভেতরেই হতো। তো আমার মোস্ট অফ দি এক্সপিরিয়েন্সেস অফ রিলেশনশিপ হ্যাজ বিন উইদিন দি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, খুব বাজেও এক্সপিরিয়েন্স হয়েছে। তো কিন্তু এখন অবধি যেখানে আমি পৌঁছেছি জীবনে, যত আমার রিলেশনশিপ হয়েছে বা বন্ধুত্ব হয়েছে কারোর সাথে, এখন অবধি আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি ইন্ডাস্ট্রি, ইট অলওয়েজ হ্যাজ টু ডু উইথ দ্য পার্সন। সে কোথা থেকে অন্য কোনো কাজ করলেও আমার প্রবলেম হতে পারতো, এই ইন্ডাস্ট্রি থেকে থাকলেও আমার প্রবলেম হতে পারতো। তো ইট ইজ অলওয়েজ দ্য পার্সন। কেন কি রাইট নাও আই এম ডেটিং আ পার্সন, আই এম ইন লাভ উইথ আ পার্সন হু ইজ ফ্রম দি ইন্ডাস্ট্রি, বাট দের আর নান অফ দ্য প্রবলেমস, there are none of the problems that I could have প্রিভিয়াস faced. রিলেশনশিপ গুলোর ইস্যুগুলো তোমাকে হেল্প করেছে অ্যাজ আ পার্সন টু আইডেন্টিফাই দ্য প্রবলেম্যাটিক জোনস এন্ড নট টু এনশিওর যে ওই জিনিসগুলো যেন এই রিলেশন, মানে প্রিভিয়াস রিলেশনশিপ কি সবসময় একটা লেসন ফর গুড দেয়? Previous কোনগুলো relationship, তুমি খেয়াল রাখো যে এগুলো যেন না হয়, টু প্রোটেক্ট ইওর রিলেশনশিপ? আমি দিস ইজ মাই লার্নিং সোফার, যে আমি বুঝতে পেরেছি যে প্রিভিয়াস রিলেশনশিপ আপনাকে শেখাতে তো পারিস, কিন্তু শেখার জন্য আপনাকে নিজেকে ওপেন হতে হবে টু লার্ন। কিন্তু দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যারি ফ্রম দ্য প্রিভিয়াস রিলেশনশিপ ইজ ফিয়ার। সেই ভয়টা তোমার ভেতর রয়ে যায় যে ওইটা আবার হলে। এটা কি ছেলেদেরও হয়? সবার হয় সেই ভয়টা রয়েছে। আমাদের তো হয়, but ছেলেদের হয় যেটা আমার খুব ভালো লাগে। ছেলেদেরও হয়, কিন্তু ছেলেরা এক্সপ্রেস করে না, ওরা বেঁধে যায়, ওরা চুপ ছেলেরা হয়ে কোন যায়। ব্যাপারটায় ভয় পায়? ডিপেন্ড করে তোমার এক্সপিরিয়েন্স কিভাবে কেমন রয়েছে, মানে প্রত্যেক ছেলের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে হবে। কিন্তু সেই কিছু একটা জিনিস যেটা প্রিভিয়াস রিলেশনশিপে তোমাকে ট্রমাটাইজ করেছে বা তোমার সাথে রয়ে গেছে, সেই ভয়টা তো তোমার সাথে থাকে যে হ্যাঁ এটাতেও এটা হবে হবে হবে। সেই ভয়ের জন্য বেশিরভাগ মানুষ কমিটমেন্ট থেকে পালিয়ে যায়। কিন্তু তুমি যদি ভয়টাকে ওভারকাম করতে পারো, করে নিজেকে বলতে পারো যে ঠিক আছে, দিস রিলেশনশিপ ইজ নট দ্যাট রিলেশনশিপ, এটা একটা নতুন মানুষ, তার সাথে একটা নতুন রিলেশনশিপ, নতুন জার্নিতে আমরা যাচ্ছি, নতুন মিস্টেক্স করব, নতুন ভাবে জিনিস শিখবো। আগের জিনিস যদি আবার হয়ও, সবচেয়ে আগে আমি অ্যাডভাইস করবো যে তুমি নিজেকে জিজ্ঞেস করো যেটা তুমি ভয় পাচ্ছ সেই আগের জিনিসটা হচ্ছে না সত্যিকারের ওই জিনিসটা হচ্ছে। কেন আমরা ভয়ে আগে স্টেপ ব্যাক করিনি? কেন কি আমাদের মাথায় চলতে থাকে যে ওই জিনিসটা যেটা আগে হয়েছিল সেটা আবার হবে, আবার হবে, আবার হবে, আবার হবে। সেই জিনিসটা আগে ফিয়ারকে, ভয়টাকে নিজের মাথার থেকে, মনের থেকে বের করে দাও। যেদিন ভয় চলে যাবে সেদিন ভালোবাসা পুরোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। তাহলে নিজেকে রিবাউন্ড রিলেশনশিপ থেকে সেভ করার জন্য কতটা গ্যাপ দেওয়া উচিত ঋত্বিক? আমি তো বা তুমি নিজেকে কতটা গ্যাপ দাও যে না breakup হয়েছে, নাকি এরকম রিবাউন্ড হয়েছে? আমি এমন ঋত্বিক ফেজও, খুব হাসছে। আমি পুরো এক্সপোজ হয়ে যাচ্ছি। না, আমি এমন ফেজেও ছিলাম নিজের জীবনে যেখানে
বিনা গ্যাপেরই রিবাউন্ড চলেছে। আর এমন ফেজে ছিলাম যে 5-5.5 বছর আমি কাউকে ডেট করিনি, লাইক আই ওয়াজ নট ইন আ রিলেশনশিপ উইথ এনিবডি এট অল, আই জাস্ট ওয়ান্টেড টু বি বাই মাই সেলফ অ্যান্ড ওয়ার্ক। এখন এমন ফেজে আছি যে I'm content with everything that there is in my life, with the love, with profession, with family, and hopefully এটা আমি আগেও বাড়াতে পারবো। আগে তো বাড়াবেই, এবং প্রায় বয়স হয়ে এসছে ওর, মন মানে না করে বয়স তো কবে হয়ে গেছে। ওয়েডিং বেলস। ওটাই বলছি। হিয়া, তোমার স্ট্যাটাসটা কি when it comes to relationship? নাকি বাবার ভয় কিছু বলবে না? না, আমার কোনো রিলেশনশিপ নেই, আর আমি এখন পুরোপুরি অগেন ওই ক্যারিয়ার, এখন পুরোপুরি আমার ফোকাসটা ক্যারিয়ারে। পাস্টে কি কিছু রিলেশনশিপ যেটা তোমাকে না, আমার সত্যি ইউ না, I'm joking guys, I'm joking, I just want to create controversy. কন্ট্রোভার্সি শুধু ক্রিয়েট করছে, মানে এই নে বাসের তলায়। না না, আমরা অপুদা, আমি জানবো, হ্যাঁ। আমরা জানতেও পারতাম যে কি আর হিয়াকে একা that is ছাড়তো। true, হ্যাঁ। that is true, that is so true. কিন্তু কিন্তু সত্যি কথা, এই জিনিসটাই যে হলেই জানতে পারবে মিডিয়া, এটা একটা হ্যাঁ, মানে দেখো, এটা তোমাদের একটা লাইমলাইটে থাকার জন্য একটা বড় চাপ। হুম। এইটার, এই যে সোশ্যাল মিডিয়ার চাপ, এবং এখন একটা নতুন যে প্যাপারাজির যে চাপ, যে যেখানেই যাচ্ছি হ্যাঁ। খেতেও যেতে পারছি না শান্তি করে, বেড়াতেও পারছি না, এইটা কিভাবে ডিল করবে? এটা কতটা চাপ ফেলে? আমি ফরচুনেট, কেন কি আমার পার্টনার আর আমি দুজনেই বাড়িতে থাকতে ভালোবাসি, কেন কি আমরা সারাক্ষণ বাইরে বাইরে ঘুরতে থাকি কাজের জন্য। তো যখন আমরা ছুটি পাই বা টাইম পাই একজন একজনের সাথে, আমরা বাড়িতে থাকতেই ভালোবাসি। সো উই লাইক টু স্পেন্ড টাইম বাই আওয়ারসেলভস অ্যাট হোম, কুক বাই আওয়ারসেলভস, ওয়াচ মুভিজ, সবকিছু একসাথে আমরা বাড়িতেই করি। হ্যাঁ, যখন কাজের জন্য ইভেন্টসে যেতে হয়, সাথে আমরা উই ডোন্ট রিয়েলি হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট। কিন্তু আমরা এমন চাইও না যে আমরা পুরো শহরে ঢিন্ডোরা বাজিয়ে হাঁটতে থাকি যে আমরা একসাথে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট, not more than wanting, we don't need the attention to use it for anything else. We don't want to use our relationship professionally. We are very happy with the relationship we have. তো হ্যাঁ, আমরা অনেক কন্টেন্ট, হ্যাপি with the way we কোন are. কোন জিনিসগুলো একসাথে করতে ভালোবাসো? একটা বলে সিনেমা দেখতে ছবি ভালোবাসো, দেখতে, হ্যাঁ ছবি দেখতে, ভীষণ আর ভালোবাসি travel? আমাদের জন্য, আর খাবার খাবার খেতে। কি ধরনের খাবার খাও? তুমি তো বাঙালি ওখানকার, হ্যাঁ। বাঙালি ফুড কি ভালোবাসো না? ভালোবাসিও আর ভালো বানাইও। আমি কষা মাংস খুবই ভালো বানাই। আমার এখন খাইয়েছে? খাওয়ায়নি, ওটাই বলছি। এখানে তুই কিছু তো বানাও না, কি কিছু পাওয়া যায় না? আমাকে বাড়িতে ডাকো, তোমার বাড়িতে বানাও। ঠিক আছে, জানি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, জেনজি হিসেবে হোয়াট ইজ লাভ টু ইউ, হ্যাঁ, মিলেনিয়াল হিসেবে হোয়াট ইজ লাভ টু ইউ? কারণ অলরেডি বললে যে মিলেনিয়াল, জেনজি বা আমাদের জেনারেশন, লাভের ডেফিনেশন তো একই থাকে, হ্যাঁ। এক্সপেকটেশনটা কি থাকে? মানে হোয়াট উড ইউ এক্সপেক্ট ইন তোমার পার্টনারের মধ্যে? তুমি কি চাইবে অ্যাজ এ জেনজি? হুম। তুমি কি চেয়েছো যেই জন্য তুমি এখন 3 বছর কন্টিনিউ করতে পেরেছো রিলেশনশিপটা? এক্সপেকটেশনটা কি থাকে একটু যদি বলো। আমার জন্য পার্টনার বা ভালোবাসা ইজ আ সেফ স্পেস। মানে আমি ওর মানে যেই হবে সেটা, যার সাথে আমি ভালোবাসায় হোক না কেন, এনি রিলেশনশিপে আমার মনে হয় তার কাছে গিয়ে আমি যদি একটা কথা বলি, আমি জানি ওটা শুনতে পারবে। মানে অনেকেই হয় না, শুনছে কিন্তু অ্যাডভাইস দেওয়ার জন্য শুনছে, অ্যাডভাইস কিন্তু লাগে না সবসময়, জাস্ট শোনো, আমায় একটু বোঝার চেষ্টাটা করো। আই থিঙ্ক দ্যাট ইজ লাভ ফর মি। যে ও চেষ্টা করছে আমায় বোঝার, আমাকে শোনার জায়গাটা দিচ্ছে। আর আমি যেটা বলছি, আমি জানি ও অন্য কাউকে গিয়ে বলছে না, বা আমার এগেনস্টে পরে কিছুতে ইউজ করবে না। মানে ইটস আ কমপ্লিট সেফ স্পেস। যে সারা দিন কাজ করে করে এতগুলো এক্সপিরিয়েন্স, আমি তার কাছে গিয়ে জাস্ট মন খুলে কথা বলে, মানে বলে না একদম ওয়ার্ড ভমিট আমি করতে পারবো, সে জাস্ট থাকবে ওখানে, শুনবে। আই থিঙ্ক দ্যাট ইজ লাভ ফর মি। হাউ সুইট। এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি মনে? মানে ইট গোজ ব্যাক টু দ্য সেম থিং যেটা আমরা আগে বলছিলাম, যে অ্যাকচুয়ালি আমাদের দুজনের জেনারেশনের এক্সপেকটেশন আর ফিলিংটা একই। আমি খালি অন্য ভাবে বলছি এই জিনিসটা, কেন কি এটা একটা ইংলিশ সেন্টেন্স আমি ইউজ করি, সেটাকে পুরো ব্রেকডাউন করে বলছি। যে আমরা কখনো বাড়ির থেকে যখন বাইরে যাই, ঘুরতে যাই বা কাজ করতে যাই, একটা পয়েন্টের পরে মাথায় বা মনে আমাদের সবসময় আসে যে বাড়ি যাব, সেটা একটা ফিলিং। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি, আর আমরা অনেক আলাদা আলাদা শহরে থেকে বড় হয়েছি। তো আমরা সবসময় রেন্টেড বাড়িতে থাকতাম, তো কোনো বাড়ি আমাদের জন্য পার্মানেন্ট ছিল না। তো সেই বিছানাটা বা মার পাশে শোয়া বা বাবার সাথে বসে খাওয়া, সেই ফিলিংটা বাড়ি ছিল। ইট ওয়াজ নেভার দ্য হাউস ইটসেলফ। তো যখন আমি একটা পার্টনারের মধ্যে সেই সেম ফিলিংটা খুঁজে পেয়েছি, যে বাড়ি যাব, সে আমার জন্য বাড়ি হয়ে গেছে, শি ইজ বিকাম মাই হোম, ইজ when I realized that is love. That's what a beautiful way of putting it together. একটা কথা বলো, how much loyalty matters to both of you? ম্যাক্স।
আই থিঙ্ক লয়্যালটি আর রেসপেক্ট ছাড়া কোনো রিলেশনশিপই টিকবে না। আই থিঙ্ক রেসপেক্ট আর লয়্যালটি ইজ ভেরি কোরিলেটেড। Yeah. আর ওটা ছাড়া আই ডোন্ট থিঙ্ক তাহলে ওটা রিলেশনশিপ আর কি। যদি আমি ওটাই বললাম যে তুমি যদি আমার কাছে মিথ্যে কথা বলছো বা তুমি আমাকে অনেস্টলি কনফেস করতে পারছো না কিছু, তাহলে ওটা তো ভালোবাসা নয়। এবার ধরো ইটস আ মডার্ন লাভ, হুম। মডার্ন টাইমস, হ্যাঁ, এবং কিছু মডার্ন ক্রাইসিসও তৈরি হুম। হয় এর থেকে, রাইট? তো ইউর ভেরি মাচ ইন লাভ, বাট there's an accident, there's a one time accident, one night stand বা one night একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, Hmm. হ্যাঁ, how would you treat it? Would you forgive and forget and go ahead, or would you, that's it? আই থিঙ্ক ইটস এ ডিল ব্রেকার ফর মি, বিকজ আমার পার্সোনালি মনে হয় যখন মানে কিছু তো ওরকম অ্যাক্সিডেন্টলি হয়ে যায় না, তুমি কনসিয়াসলি ভেবেই করছো যেটা করছো, যতই তুমি বলে নাও না কেন আরে ভুল হয়ে গেছে। তো আমার জন্য পার্সোনালি ইটস এ ডিল ব্রেকার। বাট হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট তো কি হয়, হয় অ্যাক্সিডেন্ট না, আর কি বলতো মানে যতই ইউ ব্লেম ইট অন সাবস্টেন্স অর ব্লেম ইট অন সামথিং, এমন মোমেন্ট ছিল, তুমি মোমেন্টটায় পার্টিসিপেট করতে এগ্রি করেছো, এভরিথিং ইজ অ্যাবাউট আ চয়েস। ইটস আ চয়েস। চয়েস মানে You made a choice. দুটো মানুষ যদি নিজের মাঝখানে এই চয়েসটা বানায় যে হ্যাঁ উই আর ওকে উইথ দিস কাইন্ড অফ রিলেশনশিপ, দেন দ্যাটস ফাইন। বাট ফর মি ইটস আ ডিল। এটা একটু পুরনো ওল্ড কয়েনেজ, বাট ভেরি মাচ ইন ট্রেন্ড উইথ দ্য জেন জি, ফ্রেন্ডস উইথ বেনিফিটস। হোয়াটস ইউর পারসেপশন অ্যাবাউট ইট? If both are happy, both are clear, go ahead. ঋতিক? বিন দেয়ার ডান দ্যাট, মুভ Moved on. Okay. আচ্ছা, একটা কথা বলো, কখনোই দুজনে অনলাইন লাভ সার্চ করোনি? বি অনেস্ট। অনলাইন তো না, মানে অন অ্যাপস? না। নোওয়্যার? কোনো অ্যাপ No. কেউ কোনোদিন ইন্টারেস্টও হয়নি? ইন্টারেস্ট একটু নার্সিসিস্টিক আর পম্পাস সাউন্ড করবে, কিন্তু দরকার পড়ে না। দারুণ দারুণ উত্তর। But that's true. আচ্ছা, এইবার you've been many relationships over, হিয়ার এখনো হয়নি, হ্যাঁ। বাট ধরে নিচ্ছি হয়নি। ও কিন্তু ভীষণ বাজেভাবে ইঙ্গিত দিচ্ছে যে কিছু একটা চলছে যেটা আমাদের কিছু লোকাল চলছে পেপারের না। জিরা ধরতে পারছি না। হ্যাঁ, তো Guys, it's up to you. It's up to you. Look on the internet. What is going on? Sorry, yaar. So, एकदम ही how फंसा have you dealt with heartbreaks? And Oh. how will you deal with heartbreaks? Again, No, I've had a heartbreak. हाँ, there you you go. had a Previously, okay, but okay. So হ্যাঁ। how did you deal with it? আমার কাছে अगेन আমার বাকি ভালোবাসার মানুষগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তখন, মানে আর আমার গান শুনতে খুব ভালো লাগে, তো আই থিঙ্ক গান ইজ সামথিং দ্যাট হেল্পস মি সবকিছু দিয়ে। বাট আমার অন্য মানে আমার বাবা মার সাথে টাইম স্পেন্ড করা, আমার একটা খুব ক্লোজ নেট গার্ল গ্যাং আছে, তাদের সাথে বেরোনো, টাইম স্পেন্ড করা, একই জিনিসের ব্যাপারে বারবার কথা বলে একদিন আর ওই থটটা আসে না। ঋতিক, I need to get it out. কিভাবে ডিল করেছো? আগে তো খুবই বাজেভাবে ডিল করতাম, মানে একদমই দুঃখর মধ্যে ঢুকে যেতাম। কিন্তু আমি রিয়েলাইজ করেছি যে দ্য ফার্স্ট থিং, প্রথম জিনিস যেটা তুমি করতে চাও না আফটার ইউ হ্যাড আ ব্রেকআপ বা হার্ট ব্রেক, যে তুমি একা থাকতে চাও না, নিজের সাথে টাইম স্পেন্ড করতে চাও না। কেন কি সেটার থেকে অনেক ভয় লাগে যে আমার মাথায় কি চলবে, মনে কি হবে, কেউ আমাকে দেখার জন্য থাকবে কি থাকবে না। আমি সেই ফিয়ারটা ওভারকাম করার জন্য ইট বিকেম আ রিফ্লেক্স ফর মি কি আমার যদি মনে অনেক দুঃখ হয়, আমি নিজেকে একলা রাখতে চাই অনেক সময় থেকে, যাতে ওই পুরো জিনিসটা এক্সপ্রেস করে বাইরে চলে আসুক, বিটস এ না আসুক। ইটস আ ফ্যান্সি ফর মি। কিছু জিনিস থেকে যদি আমি ভয় পাই, আই হ্যাভ টু ওভারকাম ইট। সো দ্যাটস মাই অনলি ওয়ে টু ডিল উইথ হার্টব্রেক। Today I learned. আচ্ছা, your first gush of love, do you still remember? Hi, yes, প্রথম I প্রেমের do. feeling. yes. course. Preeti Zinta. It is in I'll hone a ho. Ranbir Kapoor. Ranbir Kapoor. As far Arya as- must be hearing. Oh, I am so jealous of her. I love her. মানে আমি আলিয়া ভাটকে এমনই ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু যেই দিন বিয়েটা হয়েছিল কষ্ট হয়েছিল, ভালোবাসাটা আরে, হিংসায় কষ্ট পরিণত হয়েছিল হয়েছে। একটু হালকা। আচ্ছা, তো মোস্ট রোমান্টিক ডেট? Oh, I've been having the most romantic dates last 3 বছর ধরে, যখন কাজের থেকে ফেরত গিয়ে আমরা বসে ছবি দেখি। আর ফর ইউ হিয়ার, আমার হোয়াটস ইওর জন্য- আইডিয়াল রোমান্টিক ডেট? আমার এটা ভীষণ, আমার বটি খুব ভালো লাগে, তো গঙ্গার ধারে সানসেটের সময় জাস্ট দুজনে বসে হালকা 90s বলিউড 80s বলিউডের গান চালিয়ে হ্যাঁ, গল্প। এই ভ্যালেন্টাইন্স ডে আগের দিন বেরোচ্ছে তোমাদের ছবি। হ্যাঁ, হ্যাঁ। ভ্যালেন্টাইন্স ডে তে দুজনে কি করবে? তুমি তো যাবে নিশ্চয়ই বম্বে, বা নাকি পার্টনার আসছে? পার্টনার আসছে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা করব হচ্ছে প্রত্যেকটা প্রেক্ষাগৃহতে গিয়ে গিয়ে। মন মানে না দেখবো, আমরা হুম। অডিয়েন্সের সাথে বসে দেখবো, আর আমরা যত পারি তত সিনেমা হলে যেতে চাইছি, যেতে তত চাইছি, লোকেদের সাথে দেখা করতে চাইছি। তো কলকাতায় আমরা 13, 14, 15 যখনই আপনারা হ্যাঁ। আসবেন, ছবিটা ডেফিনেটলি দেখুন, আর আমরা ওখানে থাকবো থাকবো। আপনাদের সাথে।
কিন্তু যেই কয়েকটা ঘন্টা বাকি থাকবে তখন কি করছো? তখন খাবার খাবো ওই- আমার পার্টনারের সাথে। আর আমাদের কলকাতা অ্যাকচুয়ালি আমাদের অনেক স্পেশাল জায়গা, কেন কি এই শহরে আমরা প্রথমবার একজন একজনকে বলেছিলাম দ্যাট উই রিয়েলি লাভ ইচ আদার। হ্যাঁ, তো এই শহরটা আমাদের জন্য খুবই কোন স্পেশাল। জায়গাটায় বলেছিলে উইল ইউ রিভিজিট দ্য স্পট, একটু বলো। We always live there. Like every time we are here together, we live at the Oberoi Grand. Promoting you guys, give us free. আর হিয়া কি করবে যেইটুকুনি ঘন্টা বাকি থাকবে, যে কয়েক ঘন্টা ভ্যালেন্টাইন্স ডেতে? আমি আমার মা বাবা যদি ইফ বাবাস ফ্রি, মাকে তো আমি ফ্রি করেই রাখি, তাদের সাথে আমি ডিনারে যাবো। হিয়া, বিফোর আই এন্ড উইথ শেষ প্রশ্ন, আই উড লাইক টু আস্ক ইউ, তোমাকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ, তোমার বাবা এত বড় মাপের একজন অভিনেতা, ওনার কি অ্যাডভাইস ছিল তোমার এই ডেবিউয়ের আগে? আই থিঙ্ক ছোটবেলা থেকে না আমার মা বাবা আমাকে ওই স্পেসটা দিয়েছে যে আমাকে কিছু ওরকম হাতে ধরে যে এটা করতেই হবে বা এইটা এরকম মানে এটা ঠিক করা, ওটা দেয়নি। আমার বাবা জাস্ট আমায় বলেছে ইউ গো আউট দ্যার, তুমি যা করার করো, ভালো করলে ভালো, ছড়ালে ছড়াও, জাস্ট জানবে আমি আছি, তো ফেরত আসার একটা জায়গা আছে। তো আই থিঙ্ক এইটা যে আমার বাবা বলেছিল না, তারপরে আর ওরকম কোনো অ্যাডভাইস দেয়নি, জাস্ট বলেছে যাই হবে আমি আছি। হিয়া, তোমার আপকামিং প্রজেক্টস মন মানে না বাদে? আমার এখন নাথিং এলস আদার দ্যান মন মানে না, তো এখন পুরোপুরি মন মানে নাকে আমার সবকিছু দিয়ে দিচ্ছি। এবার দেখা যাক আফটার মন মানে না, যদি হোপফুলি। ঋত্বিক, তোমার বম্বে বা বাংলায় আরো কি প্রজেক্টসে হাত দিচ্ছ এই বছর? বম্বেতে এখন এই বছরে দুটো হিন্দি ছবি বেরোবে। বাংলা ইন্ডাস্ট্রিতে আমি ওয়েট করছি এখন মন মানে না আসার পর। হোপফুলি আরো স্ক্রিপ্টস পড়বো, আর হোপফুলি আমরা দুজনে আবার একসাথে কাজ করবো। তো হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রিতে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। ইট ওয়াজ লাভলি, ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে Thank একটা you. সুন্দর আমাদের ভীষণ আড্ডা ভালো দিয়ে। থ্যাংক ইউ। আজ আমাদের সাথে এই দুই ভীষণ ভীষণ জনপ্রিয় ইয়াং পপুলার কাপল, যাদের নতুন ছবিটি আসতে চলেছে মন মানে না, তাদের সঙ্গে আমরা আজকে আড্ডা দিলাম। আপনারা চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল ইন্ডালজ এক্সপ্রেসে। আমরা আবার ফিরে আসবো এরকমই ইন্টারেস্টিং অতিথিদের নিয়ে। ততক্ষণ নমস্কার।